আপনারা শুনছেন আপনাদের প্রিয় ভয়ের কথা চ্যানেলটি, যেখানে শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের সব ধরনের গল্প কথা, ভৌতিক তান্ত্রিক গোয়েন্দা রহস্য, সকল ধরনের গল্প কথা শুনতে পাবেন ভয়ের কথা চ্যানেলে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আজকের গল্প কৌশল মণ্ডলের কলমে পিশাচিনীর প্রতিশোধ। গল্পের মূল চরিত্রে থাকবেন বাবলু, জয়দেব, অনিল। শুরু হচ্ছে পিশাচিনীর প্রতিশোধ। বাবলুদের বাড়িটা একেবারে বনের পাশেই, বলতে গেলে বনের ভিতরেই বলা চলে। বাবলুর বাবা জয়দেব বসাক ফরেস্ট অধিদপ্তরে চাকরি করেন। এই কারণেই এই নির্জন আর শহর থেকে দূরে থাকা। বাবলু এবার এইচএসসি দিয়েছে। বাড়িতে এক চাকর, তার নাম সত্য, আর রথিন নামে একজন কেয়ারটেকার আছে। এছাড়া গোটা বাড়িতে আর কেউ থাকে না। সেদিন বৃহস্পতিবার। হঠাৎ দুপুরবেলা বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বাবলু ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে তো সে রীতিমতো চমকে যায়। আরে মামা, তুমি তুমি কোথা থেকে আসলে? প্রথমে গয়া, তারপর কামরূপ, সেখান থেকে এক মস্ত বড় তান্ত্রিকের সাথে মাসখানেক ঘুরে ফিরে সোজা এখানে চলে এলাম। আসো আসো, ভিতরে আসো। সত্য কাকা, সত্য কাকা। আগে ছোট বাবু। কাকা, ইনি আমার মামা, অনেকদিন পর এসেছে। মামাকে শরবত করে দিন তো। জি আগে, আপনারা ভিতরে যান, আমি নিয়ে আসছি। অনিল একটু ভবঘুরে স্বভাবের। সে অনার্স পড়া অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেছে। অনিল কোথাও থিতু হতে পারে না। 2 মাস এখানে তো বাকি 4 মাস অন্য কোথাও। অনিলের একটাই নেশা, তা হলো দেশ বিদেশের তান্ত্রিকের সাথে দেখা করা আর তাদের থেকে তন্ত্রমন্ত্র আয়ত্ত করা। এত বছর ঘুরে ফিরে বেশ হাত চশ করে ফেলেছে বাবলুর মামা। ভিতরে বসতে বসতে বাবলুর বাবা জয়দেব বসাকও অফিস থেকে চলে আসেন। হাত মুখ ধুয়ে 3 জনে একেবারে খাবার টেবিলে বসে পড়ে। বুঝলেন দাদা, দিকে দিকে তো আর কম ছোটাছুটি করলাম না, নতুন নতুন লোকেদের সাথেও কম পরিচয় হলো না। সবার ভিতরেই একটা জিনিস এক, আর তা হলো লোভ। সবই বুঝলাম, কিন্তু এভাবে আর কতদিন? এবার একটু সংসার ধর্মে মন দাও নাকি? মাফ করবেন দাদা, ওই ধর্ম আমি মানতে পারবো না। আমার যে এখন অনেক ঘোরা বাকি। সংসারের জাতাকলে আটকে গেলে ঘুরবো কি করে? তা বললে কি হয় মামা? আমারও তো একটা মামির দরকার আছে, তাই না? অনিল শরবতের গ্লাসটা এক চুমুকে শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিয়ে করলে মানুষ পাল্টে যায় রে বাবলু। দেখছিস না, আমি আজ এত বছর পরে এলাম, বনের মধ্যে পুকুর ঘাটে দিদিকে দেখে ডাক দিলাম, আমার দিকে তাকিয়ে খালি শুনে গেল, আমাকে পাত্তাই দিল না। এতক্ষণ হয়ে গেল অথচ দিদির ঘরে আসার নামই নেই। এই কি অনিতা, আমার দিদি? হায় রে! অনিলের কথা শুনে বাবলু আর জয়দেব বসাক দুজনেই রীতিমতো চমকে ওঠে। টেবিলের পাশে দাঁড়ানো ছিল চাকর সত্য। কথাটা শুনে তার মাথায়ও যেন বাজ ভেঙে পড়ল। আসলে ওরা কেউই বুঝতে পারছে না যে মানুষটা মারা গিয়েছে, তাকে কি করে অনিল আবার দেখতে পারে। কি হলো, সবাই চুপচাপ হয়ে গেলে কেন? আরে আমি সত্যি বলছি, বিয়ে করলে মানুষ পাল্টে যায়। হায় রে দিদি, আমাকে ভুলে গেলি? আজ একবার বাড়ি আয়, তোকে কিছু কথা না শোনালে আর হচ্ছে না। কিন্তু মামা, মা তো সেই... বাবা অনিলকে থামিয়ে দিয়ে বলে, বাবলু, তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করো। দুপুর গড়িয়ে বিকেল হয়। প্রতিদিন বাবলু আর তার বাবা বনের ভিতরে হাঁটতে বের হয়। আজকে ওদের সঙ্গী হয় অনিল। সময় অনুযায়ী বিকেল ঠিকই, কিন্তু চারদিকে এতটা গাছপালা যে বিকেলে সূর্যের শেষ আলোটুকু আসারও জো নেই। চারদিকে কেমন যেন একটা চাপা অন্ধকার আর গুম মারা অবস্থা। বনের এই দিকটায় খুব একটা হিংস্র জানোয়ারও আসে না, তবে মাঝে মাঝে কলিজা কাঁপানো বাঘের হুঙ্কার ঠিকই শোনা যায়। আত্মরক্ষার জন্য অধিদপ্তর থেকে জয়দেব বসাককে একটি বন্দুক দেয়। এটা নিয়েই বের হয় এখন। দাদা, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। আমি আসলাম, এত সময় হয়ে গেছে, অথচ দিদিকে একটি বারও দেখলাম না। কি হয়েছে বলুন তো? না না, কি হবে আবার?
কিছুই হয়নি তো। আচ্ছা অনিল, তুমি কতদিনের জন্য এসেছো? তা বলতে পারেন প্রায় 1 মাস। এখন আপাতত এখানে থেকে ভালো মন্দ খেয়ে শরীরটাকে ঠিক করি, তারপরে আবার বেরোবোক্ষণ। অনিলের মুখে এই কথা শুনে কেমন যেন একটা থম মেরে যায় জয়দেব বসাক। তার আর ঘুরতে ভালো লাগছে না বলে সবাই বাসায় ফিরে আসে। তখন ভোর রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বনের ভিতর থেকে শেয়ালের দল একটানা ডেকে চলছে, সেই সাথে দু একটা অজানা পাখির ডাক। বাবলু একা একটা রুমে ঘুমায়। ও যে রুমে শুয়ে আছে তার একটা জানালা বাইরে বনের দিকে মুখ করা। উত্তরের ঠান্ডা বাতাস ঢুকবে বিধায় সেটা বন্ধ করে ঘুমিয়েছে বাবলু। ঠিক হঠাৎ সেই জানালায় ঠক ঠক করে কারো নক করার শব্দ শোনা যায়। একবার, দুবার, তিনবার। না, বাবলুর ঘুম ভাঙছে না। হঠাৎ শব্দটা থেমে গেল, তবে কিছু সময়ের জন্য। এরপরেই ভেসে এলো একটা রক্তহীন করা শীতল নারী কণ্ঠস্বর। সে কণ্ঠ শুনলে শরীরে রক্ত জমাট বেঁধে যায়, হাত পা অবশ হয়ে যায়। সে কণ্ঠস্বর বাবলুকে ডাক দিল। বাবলু, বাবলু, বাবলু ওঠো, ওঠো বাবলু। এবার কিন্তু বাবলুর দুই চোখ ছেড়ে যেতে বাধ্য হলো। বাবলুর ঘুম ভাঙল, চোখ খুলল, কিন্তু ওর চেতনা কাজ করছে না। আধো ঘুম আধো জাগরণে ধরা গলায় ও বলল, কে কে ডাকে? আমি বাবলু, আমি তোমার মা। জানালা খোলো, আমার কাছে আসবে না? বাবলু, খোলো, খোলো জানালাটা। বাবলু এবার তড়িৎ গতিতে উঠে বসে। সে কি ঠিক শুনেছে? মা, তার মা তাকে ডাকে। কিন্তু মাকে তো সে নিজের চোখে মারা যেতে দেখেছে। তাহলে বাইরে কে? কে তাকে ডাকে? বাবলু একবার ভাবল জানালাটাও খুলে দেখবে, কিন্তু পর মুহূর্তে আবার কি মনে করে আর খুলল না। বাইরে থেকে এখন আর সেই ডাকার শব্দটা আসছে না। বাবলু মনে করল এটা নিশ্চয়ই ওর দেখা কোনো দুঃস্বপ্ন। আবার শুয়ে পড়ে বাবলু। কিন্তু না, এটা কোনো দুঃস্বপ্ন না। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্র আবার জানালার বাইরে থেকে ভেসে আসে সেই কণ্ঠস্বর। বাবলু, কি হয়েছে? জানালা খুলবে না? খোলো জানালা। বাবলু, বাবলু। বাবলু আবার উঠে যায় আর আস্তে আস্তে এগিয়ে গিয়ে জানালাটা খুলে দেয়। কিন্তু জানালা খোলা মাত্র বাইরের মূর্তিটাকে দেখে 2 হাত পিছনে ছিটকে পড়ে বাবলু। তার প্রায় জ্ঞান হারাবার জোগাড়। সারা শরীর থর থর করে কাঁপছে। কপালে জমা ফোঁটা ফোঁটা ঘাম নাক মুখ আর কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। জানালার বাইরে কে? মা? হ্যাঁ, বাবলুর মা। বাবলু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাবলু বাবা, কাছে আয়, কাছে আয়, তোকে আদর করি বাবা, কাছে আয়। কতদিন কতদিন তোকে আদর করি না। বাবলু জানে এই মহিলাকে তার মায়ের মতো দেখাচ্ছে, কিন্তু বাবলু তার কাছে যেতে পারছে না, কারণ এর গায়ে জায়গায় জায়গায় খোঁচা খোঁচা চামড়া তুলে ফেলা হয়েছে। সেখানে রক্ত জমাট বেঁধে আছে, আর একটা বিকট পচা গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে আছে। এই কদাকার দেহি মূর্তি বাবলুকে ডেকে চলছে। আয় বাবলু, কাছে আয়, কাছে আয় আমার, আয় বাবলু আয়। ডাক যত বেড়ে যায় বাবলু তত পিছনে সরতে থাকে। একসময় ওই ডাক পরিবর্তন হয়ে রূপ নেয় বিকট অট্টহাসিতে। ঘর বন আকাশ বাতাস যেন থর থর করে কাঁপতে থাকে সেই শব্দে। বনের সব হিংস্র জানোয়ারও যেন চির শান্ত হয়ে গেছে এই অমানসিক চিৎকার শুনে। বাবলুর 2 চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে যেন। বাবলু একদৃষ্টে তাকিয়ে দেখল ওই মানুষটার মাথাটা জানালার শিকের 2 ইঞ্চি ফাঁক দিয়ে গলে রুমে ঢুকে পড়ছে।
বাবলু কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এক লাফ দিয়ে গিয়ে জানালাটা সজোরে বন্ধ করে দেয়। জানালার কাঠের চাপে সেই কদাকার মানুষের মাথাটা খট করে শব্দ করে ওঠে। বাবলু একটা বিকট চিৎকার করে জ্ঞান হারায়। বাবলুর যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়েছে। বন অধিদপ্তরে একজন ডাক্তার থাকে, তাকে ফোন দিয়ে এনেছেন জয়দেব মিত্তির। বাবলুর চোখ খুলে দেখে ডাক্তার তার মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে। তারপরে ভ্রু কুঁচকে বলে, দেখলাম, মনে হচ্ছে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। এমনিতে আর কোনো সমস্যা নেই, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আসি মিস্টার জয়দেব। জয়দেব মিত্তির ডাক্তারের সাথে হ্যান্ডশেক করে আর ডাক্তার ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে যায়। বাড়ির কেয়ারটেকার রথিন কয়েকদিন ছুটি কাটিয়ে এইমাত্র এসেছে, আর এসেই দেখে এই অবস্থা। অনিল বাবলুর মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছিল বাবলু? হঠাৎ অজ্ঞান হয়ে পড়লি যে? কোনো দুঃস্বপ্ন দেখেছিস? না মামা, আমি মাকে দেখেছি। এই জানালার বাইরে এসে আমাকে ডাকছে। দিদি জানালার বাইরে, তাও আবার রাতের বেলা? ভালো কথা মনে করেছিস। আচ্ছা দাদা, দিদিকে আসার পর থেকে কোথাও দেখছি না, ওর কথা তুললে আপনারা এড়িয়ে যান। না আর না, বলুন তো কি হয়েছে? দিদি কোথায়? জয়দেব মিত্তির একটা বড় করে নিঃশ্বাস ফেলে আর বলে, না, আর কিছু লুকাবো না তোমার থেকে। আসলে তোমার দিদি 3 মাস আগে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তুমি তখন বিদেশে, তোমাকে জানানো সম্ভব হয়নি অনিল। বাবলুর মামা অনিল অনেক শক্ত মনের মানুষ, তা জয়দেব মিত্তির ভালো করেই জানেন। আর তারই আরেকবার প্রমাণ হয়ে গেল। জয়দেব মিত্তিরের মুখে দিদির মৃত্যুর কথা শুনে দুফোঁটা জল তার চোখ থেকে গড়িয়ে পড়ল, কিন্তু মুখ থেকে টু শব্দ করল না। এক সময় নরম ভেজা গলায় বলল, দিদি যদি চলে গিয়ে থাকে, তাহলে সেদিন বনের ভিতরে পুকুরের পাড়ে আমি কাকে দেখলাম? আর আজ রাতে বাবলুই বা কাকে দেখলো? ওখানে দাঁড়িয়ে থাকা কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারল না। অনিল তার শার্টের হাতা থেকে একবার চোখ মুছে রুমে চলে গেল। বেলা বাড়তে লাগলো, সেই সাথে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলো। বাবলু কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, কারো সাথে কোনো কথা বলছে না, সবসময় একা একা আড়ালে আবডালে থাকছে। যেমন দুপুরবেলা সারা বাড়িতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে অনিল ওকে আবিষ্কার করলো বনের ভিতরে সেই পুকুরের পাড়ে। এক মনে পুকুরের পাড়ে তাকিয়ে আছে সে। বাবলু, তুই এখানে? আমরা তোকে চারদিকে খুঁজে মরছি। অনিলের কথা শুনে বাবলু পিছন ফিরে তাকায়, আর বাবলুর মুখ দেখে আঁতকে ওঠে অনিল। সে হাসি খুশি ছেলেটার মুখের একই হাল হয়েছে, সারা মুখ ফ্যাকাশে, চোখ দুটো হালকা লাল বর্ণ ধারণ করেছে। কেমন যেন একটা উদ্ভ্রান্ত ভাব ওর ভিতরে। বাবলু, কি হয়েছে বল আমাকে, তোকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে মামা, আমাকে একটু একা থাকতে দাও, একটু পরেই আমি আসছি। না, দাদা অনেক রাগারাগি করছে বাড়িতে, তুই আমার সাথে আয়, পরে তোকে নিয়ে না হয় আবার এখানে আসবো। অনিল এক প্রকার জোর করেই বাবলুকে ওখান থেকে তুলে নিয়ে যায়। বিকেলে অনেক অনুরোধ করেও বাবলুকে ঘরের বাইরে আনা গেল না। সত্যকে সাথে নিয়ে অনিল আর জয়দেব মিত্তির বাইরে বেরোলো, আর রথিন গেল বাজার করতে, আর একা বাবলু রইল বাড়িতে। বিছানায় একটা বালিশের উপর মুখ থুবড়ে বসে কি যেন বিড়বিড় করছে বাবলু। মা, আমাকে নিতে আসো, আমি তোমার সাথে যাব। মা, আমাকে নিয়ে যাও। কথাগুলো বলতে বলতে বাবলুর সমস্ত শরীর কাঁপতে থাকে। এক সময় তার জোরে জোরে শ্বাস নিতে হয়। অন্ধকার রুমে সে শ্বাসের শব্দ বড় ভয়ঙ্কর শোনাচ্ছিল। ওর গরম নিঃশ্বাসের শব্দে উত্তপ্ত হয়ে উঠছিল রুমের পরিবেশ। সন্ধ্যা নামার ঠিক আগে জয়দেব মিত্তির, অনিল আর সত্য বাইরে থেকে ফিরে আসে। রথিনও মাত্র এসেছে। জয়দেব মিত্তির তার ছেলে বাবলুর রুমে গিয়ে দেখল বাবলু মুখ থুবড়ে বালিশের উপর পড়ে আছে। হাত দিয়ে আস্তে করে ফেরাতেই রীতিমতো চমকে ওঠে জয়দেব মিত্তির। এই কি তার ছেলে বাবলু? সারা মুখ জুড়ে কাটা ছেঁড়া দাগ।
চোখের মাঝে সেই কালো মণি দুইটি ভ্যানিশ, আর তার পরিবর্তে সেখানে আছে টকটকে লাল দুটো আগুনের গোলার মতো মণি, যেন দাউ দাউ করে জ্বলছে। বাবলু, এ কি হয়েছে তোর? সারা মুখ জুড়ে কাটাছেঁড়া দাগ। নিজের ছেলের এই কদাকার রূপ দেখে যতটুকু ভয় পেতে বাকি ছিল, তা এবার বাবলুর গলার সুর শুনে পেয়ে গেল জয়দেব মিত্তির। ভীষণ ফ্যাঁস ফ্যাঁসে আর ভয়ঙ্কর গলায় বাবলু বলে উঠল, চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। আমি আমি মায়ের কাছে থাকতে চাই, আমার কাছে না। যাও, যাও বলছি। সে কণ্ঠস্বরে না আছে কোনো কোমলতা আর না আছে কোনো মায়া, একটা কর্কশ কণ্ঠস্বর, যেন রাজ্যের বিষ এসে মিলেছে ওই গলার স্বরে। ছেলের এমন ভয়ঙ্কর রূপ এবং কলিজা কাঁপানো কণ্ঠস্বর কোনোদিন শুনতে হবে তা বোধ হয় কল্পনাও করেনি জয়দেব মিত্তির। চারিদিকে তখন ঘন অন্ধকার নেমে এসেছে, সূর্য অনেক আগেই অস্ত গিয়েছে। আজ সারা বন জুড়ে অদ্ভুত রকমের নীরবতা। এমন কখনোই হয় না যেন এই বনে শব্দ করা মানা। কোনো এক অসীম শক্তিশালীর করা আয়ত্তে রয়েছে এই বনের সব প্রাণী। জয়দেব মিত্তির গিয়ে সবাইকে ডেকে আনে, কিন্তু ততক্ষণে বাবলু রুম থেকে বের হয়ে সদর দরজার কাছে চলে গেছে। ছুটে গিয়ে তাকে আটকায় অনিল। না বাবলু, না, আমি এত রাতে তোকে কোথাও যেতে দেব না। তুই কোথাও যাবি না। বাবলু কোনো কথা বলে না, তার পরিবর্তে বীভৎসভাবে তাকিয়ে থাকে অনিলের দিকে, যেন অনিলের সাথে বাবলুর জন্ম জন্মান্তরের শত্রুতা। বাবলুর দুই চোখ থেকে ঠিকরে বের হচ্ছে প্রতিহিংসার জ্বলন্ত আগুন। আমি এখন মায়ের কাছে যাব। যে আমাকে আটকাতে আসবে তার সাথে ভালো হবে না। চলে যাও আর আমাকে যেতে দাও। না, আমি তোকে যেতে দেব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি তুই কি করে এই ঘরের বাইরে যাস। বাবলু আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাগে ক্ষোভে সে কাঁপতে লাগলো। হঠাৎ অনিল কিছু বুঝে ওঠার আগেই বাবলু প্রচণ্ড জোরে একটা ধাক্কা মারে অনিলকে। অনিল ছিটকে গিয়ে পড়ে দেয়ালের উপরে। বাবলুর হাতে এত জোর কোথা থেকে এলো তা বুঝতে পারছে না কেউই। যেন অসীম এক শক্তি আর আকাশ সমান সাহস পেয়ে গেছে ও। অনিলকে ঠেলে দিয়ে বাবলু ছুটে বাইরে চলে যায়। তার রোগা পাতলা শরীরটা অন্ধকারে হারিয়ে যায়। তখন অনেক রাত। বাবলুকে চারিদিকে খোঁজাখুঁজি করা হচ্ছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। চারজনে পুকুর পাড়ে গিয়ে দুটো দলে ভাগ হয়ে গেল আর বাবলুকে খুঁজতে লাগলো। ছোট বাবু কোথায় আপনি? ছোট বাবু। বাবলু, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাবলুকে কোথাও পাওয়া যাচ্ছে না, যেন অন্ধকার তাকে গ্রাস করে নিয়েছে। পুকুরের পশ্চিম পাড়ে গিয়েছে অনিল আর সত্য, আর পূর্ব পাড়ে জয়দেব আর রথিন। বেশ খানিক সময় পরে পুকুরের পশ্চিম পাড় থেকে সত্যর কণ্ঠস্বর ভেসে আসে। বাবু, এদিকে আসুন, দেখে যান কি ভয়ঙ্কর কাণ্ড। সত্যের ডাক শুনে ছুটতে ছুটতে সেখানে যায় অনিল আর জয়দেব মিত্তির। সেখানে যেতেই অনিল টর্চের আলো ফেলে সামনে, আর তাতেই দেখা যায় মাটিতে বসে আছে বাবলু। মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, সারা শরীর কাদামাটিতে মাখামাখি। তবে জয়দেব মিত্তিরের আশ্চর্য হবার আরও অনেক বাকি ছিল। ভালো করে তাকিয়ে দেখলো বাবলুর সামনেই রয়েছে একটা কবর। হ্যাঁ, এটা সেই কবর যেখানে ওর মাকে মারা যাওয়ার পরে রাখা হয়েছে, আর কবরটা খোঁড়া আছে। নিমেষে জয়দেব মিত্তিরের মাথায় সমস্ত আকাশ ভেঙে পড়ে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্তব্ধ হয়ে যায় জয়দেব মিত্তির। দাদা, বাবলু। এই কথাটা বলেই অনিল ছুটে যায় বাবলুর কাছে, আর তার কাছে যেতেই আরেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। ঠিক কবরের খোঁড়া জায়গাটায় ভোজ ভাজির মতো কোথা থেকে এসে হাজির হয় বাবলুর মায়ের মতো রূপধারী এক কুৎসিত কদাকার নারী মূর্তি। তাকে ঠিক বাবলুর মায়ের মতোই দেখালেও তার কুৎসিত রূপ দেখে সে ভাবনা মন থেকে পালিয়ে যায়। সারা গায়ে খোঁচ পাঁচড়ার মতো দাগ, সমস্ত মুখ জুড়ে কাটা ছেঁড়া, আর সেই কাটা ছেঁড়া জায়গায় রক্ত জমাট বেঁধে আরও বেশি কদাকার হয়ে উঠেছে।
সে আসার পর থেকে একটা বিকট পচা গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে যেতে শুরু করে। শ্বাস নেওয়া যেন কষ্টকর হয়ে দাঁড়ায়। বাবলু কিন্তু ঠিক তখনও সেই একই রকমভাবে মাথা নিচু করে বসে আছে। অনিল সাবধানে আর 2 পা সামনে আগায়, কিন্তু আরেক পা ফেলার আগেই হুঙ্কার দিয়ে ওঠে ওই অমানসিক মূর্তিটা। ওকে ওকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, ও আমার কাছে থাকবে, হ্যাঁ আমার কাছে থাকবে। আর কেউ যদি ওকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে তার অবস্থা একেবারে। সে যে কি বিকট অট্টহাসি তা বোধ হয় ওখানে দাঁড়িয়ে থাকা 4 জন মানুষ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব না। সে হাসি বড়ই নিষ্প্রাণ, সেখানে আনন্দের লেশ মাত্র নেই। অনিল কিন্তু তারপরেও দমে যায়নি। সে এগোতে থাকে বাবলুর দিকে। না না বাবু, ফিরে আসুন, সামনে নিশ্চিত বিপদ, চলে আসুন বাবু, চলে আসুন। কিন্তু কোনো কথা অনিলের কানে যাচ্ছে না। তার মনে শুধু একটা কথাই বাজছে, বাবলুকে নিয়ে আসতে হবে, এই বিপদ থেকে ওকে বাঁচাতে হবে। বাবলুর কাঁধে হাত রাখে অনিল, আর তাতেই মাথা তুলে তাকায় বাবলু। বাবলুর চোখের চাহনি দেখে আর তার কাঁধে হাত রাখতে পারেনি অনিল। বাবলু উঠে দাঁড়ায় আর ছুটে চলে যায় অনিলের পিছনে। অনিল ঘুরে তাকিয়ে দেখে সে কদাকার দৈহিক পৈশাচিক মূর্তিটা তার 2 হাত প্রসারিত করে বসে আছে, আর তাকে লক্ষ্য করে ছুটে গিয়ে জাপটে ধরে বাবলু। আর সাথে সাথে দুজনেই কবরের ভিতরে অদৃশ্য হয়ে যায়। কবরের মাটিও এখন ঠিক আগের মতোই ঠিকঠাক। দেখে মনে হবে না যে এই কবর একটু আগে দেখে খোঁড়া মনে হচ্ছিল। বাবলু অদৃশ্য হবার সাথে সাথে জয়দেব মৃত্যুর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আমার বাবলুকে আমি হারিয়ে ফেলেছি, ওকে আর আমি পাবো না, আর কোনো দিন না। হায় বাবলু। আপনি শান্ত হন বাবু, আপনি শান্ত হন। অনিল প্রচণ্ড রাগে ফেটে পড়ে। বাসায় এসে বিছানায় বসে ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো জয়দেব মিত্তির। সত্য আর রথিন সে কখন থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। অনিল রুমে পায়চারি করছে, তার সারা মুখ জুড়ে দুশ্চিন্তার ছাপ। একটু পরে জয়দেবের পাশে বসলো অনিল। কবর থেকে উঠে আসা একটা পিশাচো, নরকের শয়তান। আমার স্ত্রীর কবরে ও কি করে? কবর খুঁড়ে ও কি করতে চায়? আর আমার বাবলুর কাছে বা কি চায়? দাদা, ও পিশাচ, আর পিশাচরা মৃত মানুষের রক্ত মাংস খায়। হয়তো এই জন্যই। হায় আমার বাবলু, ওই শয়তান আমার বাবলুর কি অবস্থা করেছে। ঠিক তখনই বাইরে একটা শব্দ হলো। শব্দটা ঠিক যেন একজন শ্বাসকষ্টের রোগীর জোরে জোরে শ্বাস নেওয়ার মতো। এরপরে আরও একটা অদ্ভুত শব্দ, ঠিক জলের সাথে মুখ লাগিয়ে টান দিলে যেমন গল গল শব্দ হয় তেমন। রুম থেকে তীরের বেগে বেরিয়ে যায় ওরা 4 জন। এখন পূর্ণিমা রাত, আকাশে চাঁদের পূর্ণ আলো, আর শীতের কুয়াশার সাথে চাঁদের আলো মিলে সারা বন জুড়ে একটা নীল রঙের আভা সৃষ্টি করেছে। দরজা থেকে খানিক দূরেই যে ঝোপটা, তার পাশে পড়ে আছে এক চিলতে চাঁদের আলো, আর সেই সাথে আলোতে দাঁড়িয়ে আছে 2টা মূর্তি। ওরা এগিয়ে যায়, আর একটু কাছে গিয়ে যা দেখে তাতে পায়ের নিচের মাটি সরে যায় সবার। গোটা আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকে। এ কি হচ্ছে সামনে? চোখ বড় বড় করে 4 জন মানুষ তাকিয়ে আছে সামনে, আর সেখানে বাবলু দাঁড়িয়ে আছে। বাবলুর ঘাড়ের কাছে মুখ লাগিয়ে গল গল শব্দে শরীরের রক্ত টেনে নিয়ে যাচ্ছে ওই পিশাচ। প্রচণ্ড যন্ত্রণায় বাবলুর সারা মুখ বেঁকে যাচ্ছে, শরীর কাঁপছে, কিন্তু সে ওই জায়গা থেকে নড়তে পারছে না। ওরা কিছু বুঝে ওঠার আগেই রাগে ক্ষোভে রথিন দৌড়ে গেল ওই পিশাচের দিকে। শয়তান, নরকের কীট, ছাড়বো না, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রথিন ভেবেছিল যে বাবলুকে গিয়ে টেনে নিয়ে আসবে, কিন্তু তার হলো না। বাবলুর থেকে 2 হাত দূরে থাকাকালীন সময়েই ওই পিশাচ তার 1 হাত বাড়িয়ে চেপে ধরল রথিনের গলা। মুহূর্তে শ্বাস রোধ হয়ে যায় রথিনের, চোখ
তার বড় হয়ে গিয়ে যেন ঠিকরে বেরিয়ে আসছে। অদূরে দাঁড়িয়ে বাকি 3 মূর্তি এই নারকীয় যন্ত্রণা দেখেই যাচ্ছে। রথিন, রথিন ফিরে আয়। শয়তান, ছেড়ে দে রথিনকে। অনিল, রথিনকে নিয়ে আয়। মধ্যবয়স্ক জয়দেব মিত্তির এতটা ভয়াবহ পরিস্থিতির শিকার এর আগে কখনো হয়নি। চোখের সামনে নিজের ছেলের করুণ পরিণতি আর কেয়ারটেকারের ভয়াবহ অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। খানিক সময় পরে বাবলুর ঘাড়ের কাছ থেকে মুখ সরিয়ে নেয় ওই পিশাচ, আর চাঁদের নরম আলোয় দেখা যায় ওই পিশাচের মুখ বেয়ে পড়ছে তাজা লাল রক্ত। সে রক্ত ফোঁটায় ফোঁটায় মুখ বেয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। বাবলুর ঘাড়ের কাছ থেকে এক খাবলা মাংস নেই, কামড়ে তুলে নিয়েছে ওই নরকের কীটটা। বাবলু মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। বাবলু, আমার বাবলু। পিশাচটার এসবের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। অনিল এক লাফে গিয়ে এগিয়ে যায় বাবলুর দিকে, তবে কোনো লাভ হলো না তাতে। ওই পিশাচ মুহূর্তের ভিতরেই রথিনের গলা চাপা অবস্থায় ছুঁড়ে মারল। রথিন গিয়ে পড়ল একটা ঝোপের ভিতরে, আর সাথে সাথে বাবলুকে নিয়ে ওই পিশাচ আবার ভোজবাজির মতো ভ্যানিশ হয়ে গেল। সারা রাত একটুও ঘুম হয়নি অনিলের। দুশ্চিন্তা, হতাশা আর উৎকণ্ঠা নিয়ে সারা রাত রুমের ভিতরে পায়চারি করে বেড়ায়, কিন্তু কোনো কুল কিনারা করতে পারে না। রথিনের গলায় ওই পিশাচের 4 আঙুলের দাগ বসে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে সেখানে। ওকে ঔষধ দিয়ে সুস্থ করে ঘুমাতে দেওয়া হয়েছে। খানিক সময় আগে সকাল হয়েছে। জয়দেব মিত্তির আস্তে আস্তে হেঁটে এসে অনিলের রুমে ঢোকে। তার সারা চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। সারা রাত যে এক ফোঁটাও ঘুম হয়নি তা স্পষ্টই বোঝা যাচ্ছে। অনিল, কিছু চিন্তা করলে বাবলুকে ফেরত পাবো, নাকি ওই শয়তান ওকে পুরোপুরি গ্রাস করে নিবে? আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। না হলে ছেড়ে দাও। স্ত্রী হারানোর শোকের মতো সন্তান হারাবার শোকও ভুলে থাকবো। এমন কথা বলবেন না দাদা। শুনুন, আমি এক মহামন্ত্র জানি। সে মন্ত্র থেকে আমি কাল শক্তিকে আহ্বান জানাবো। সে শক্তি আমাকে জানাবে যে কি করে এই পিশাচের বিনাশ হবে। আমি আর সহ্য করতে পারছি না অনিল, আমি আর সহ্য করতে পারছি না। এ যে মৃত্যু যন্ত্রণা। কাকা, এখন কেমন বোধ করছেন? একটু ভালো, কিন্তু মনে ভয় জমে গেছে অনিল। সেই দাও দাও করে জ্বলা চোখ আর বরফের মতো ডিম করা হাত, ও এখনো মনে উঠলে কলিজাটা কেঁপে ওঠে। আচ্ছা, আমাদের কি হবে? আমরা কি আর আমাদের ছোট বাবুকে আনতে পারবো না? এ কোন আপদ এসে জুটলো? হবে, সব হবে। আমরা আমাদের বাবলুকে ঠিক উদ্ধার করে ফিরিয়ে আনবো। আজ আমি মহা কাল শক্তিকে আহ্বান জানাবো, সেই আমাদের সাহায্য করবে। রাত হলো। আজ আবার আকাশে মেঘ করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও হচ্ছে। সবাই অপেক্ষা করতে লাগলো কখন রাত 12টা বাজবে, কারণ মধ্যরাত ছাড়া ওই কাল শক্তিকে আহ্বান করা যায় না। ঠিক 12টার সময়ই সবাই বাইরে বেরিয়ে এলো। বৃষ্টিটাও তখনই শুরু হয়ে গেছে। বাড়ির সামনে যে ছোট ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আগুন জ্বালিয়েছে অনিল, আর তার ঠিক সামনেই খালি গায়ে জোর হাত করে বসে আছে অনিল। একটু পরপর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর সে আগুনের ভিতরে ধূপ, ঘি আর আরো কিছু দাহ্য পদার্থ ছুঁড়ে মারছে। আগুন দাউ দাউ করে জ্বলে চলছে। অদূরে বসে জয়দেব মিত্তির, সত্য আর রথিন এই দৃশ্য দেখছে। খানিক সময় পরের কথা, এখনো আগুনের সামনে বসে অনিল বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছে। আর সাথে সাথে আগুনের উপরে যে ধোয়ার কুণ্ডলি থাকে সেখানে দেখা যায় একটা ছায়ামূর্তি। তার মুখ, চোখ কিংবা নাক আলাদা করা যায় না, কিন্তু দেখে বোঝা যায় যে এটা কোনো অতি মানবীয় মূর্তি। আগুনের কুণ্ডলির উপরে থেকে ঘুরতে থাকে। অনিল কিন্তু একবারের জন্য থামছে না। বিড়বিড় করা বাদ দিয়ে এখন সে সজোরে চিৎকার করে মন্ত্র আওড়াচ্ছে। একটু পরে মোটা আর ভারী গাম্ভীর্যপূর্ণ একটা গলা ভেসে এলো ওই ছায়ামূর্তির কাছ থেকে। কে চাস? কেন আহ্বান করলি মহাকাল শক্তিকে? সাহায্য চাই, বিপদ থেকে মুক্তি চাই, পিশাচ থেকে বাঁচতে চাই। অনিল এই কথা বলা মাত্র ওই ছায়ামূর্তি আগুনের কুণ্ডলির উপরে বসে সারা শরীর কাঁপিয়ে আকাশ বাতাস ফাটিয়ে
বিকট অট্টহাসি করে উঠল। সে হাসিতে যেন থর থর করে কাঁপছে ত্রিভুবন। মূর্তি মূর্তি চাস? শোন তাহলে, রক্তে শক্তি, আবার রক্তেই মুক্তি। চিরকৃতজ্ঞতা হে মহাকাল শক্তি, আমার শ্রদ্ধার দান গ্রহণ করুন। এই বলে হাতের পাশে থাকা ধারালো ছুরিটা হাতে তুলে নেয় অনিল, আর ছুরি চালিয়ে দেয় নিজের বাঁ হাতের মাংসপেশিতে। ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। অনিল সেই রক্ত ঝরা হাত আগুনের উপর তুলে ধরে। হাত বেয়ে লাল টকটকে তাজা রক্ত গড়িয়ে পড়তে থাকে সে আগুনের ভিতরে। আর সাথে সাথে শোনা যায় সেই ছায়ামূর্তির আরেকটা বিকট অট্টহাসি। কিছু সময়ের ভিতরে আগুন নিভে যায়, মহাকাল শক্তিও ভ্যানিশ হয়ে যায়। অনিলের হাতে সেই কাটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, রক্ত পড়া বন্ধ হয়েছে এখন। অনিল, কি উপায় ওই পিশাচ শেষ হবে? কি বলল ওই মহাকাল শক্তি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। দাদা, মহাকাল শক্তি বলেছে রক্তে শক্তি, আবার রক্তেই মুক্তি। মানে ওই পিশাচের সব শক্তি ওই রক্তে, আবার ওই রক্তই আমাদের মুক্তি দিতে পারে। মানে ওই রক্ত কি করে আমাদের মুক্তি দিবে? আমার মন বলছে ওই পিশাচের রক্ত যদি আমরা নষ্ট করতে পারি, তাহলেই শেষ হবে ওর জীবন, আর আমরা পাবো মুক্তি। কিন্তু ওই পিশাচের রক্ত আমরা পাবো কি করে? পিশাচের রক্ত সে তো মুখের কথা না, জীবন চলে যাবে ওই রক্ত আনতে। আমাকে একটু ভাবতে দিন কাকা, আমি নিশ্চয় কোনো পথ বের করতে পারবো। দেখবেন, নিশ্চয়ই পারবো। রাতে ফিরে আসলো সবাই। অনিল সবাইকে ডেকে একটা পরিকল্পনা করে নিল যে কিভাবে কি করা যায়। যা ঠিক হলো, এই অনুযায়ী আজ রাতে আর কোনো কাজ করা যাবে না। যা করার তা করতে হবে আগামীকাল রাতে। পরদিন পুকুর পাড়ে সে কবরটার কাছে গিয়ে বড়ই আশ্চর্য হয়ে গেল অনিল। কবরটা এখন আর খোঁড়া নেই। এই কদিনের নিয়ম অনুযায়ী কবরটা খোঁড়া থাকার কথা। অনিল ভেবেছিল কবর খোঁড়া থাকলে সেখান থেকে নিশ্চয়ই পিশাচের রক্ত পাওয়া যাবে, আর একবার পিশাচের খানিক রক্ত আগুনে ভস্ম করতে পারলেই ওই নরকের শয়তান থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু কবরটা আজকে আর খোঁড়া নেই, একেবারে পুরনো দিনের কবরের মতোই যেন আটকানো আর খটখটে শুকনা। কবর তো খোঁড়া নেই, তাহলে এখন উপায়? পিশাচের রক্ত নেব কি করে? ও কি বাবলুকে নিয়ে চলে গেল? না, এ হতে পারে না, এত তাড়াতাড়ি চলে যেতে পারে না ও। অনিল খানিক সময় এদিক ওদিক তাকিয়ে দেখে চলে যায়। তখন অনেক রাত হয়েছে। অনিল বুঝে গেছে আর একটু সময়ও নষ্ট করা ঠিক হবে না। যে করেই হোক ওই পিশাচের রক্ত এনে আগুনে ভস্ম করতেই হবে। অনিল বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন অমাবস্যার অন্ধকার রাত, চারদিকে খুটখুটে অন্ধকার। তার মাঝে একটা ছোট্ট টর্চ নিয়ে এগিয়ে চলছে অনিল। ঠিক তখন সেই আগের রাতের মতোই একই জায়গায় ওই পিশাচকে দেখা যায়, সাথে বাবলু। একই রকম ভাবে আজকেও বাবলুর ঘাড়ের কাছে মুখ লাগিয়ে কামড় বসে আছে ওই পিশাচ, আর শো শো শব্দে বাবলুর দেহ থেকে রক্ত টেনে নিয়ে যাচ্ছে। আজকেও বাবলু যন্ত্রণায় চিৎকার করছে, তবে সে চিৎকার আগের দিনের মতো অতটা চাপা নয়, বরং আকাশ ফাটানো। সে চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে জয়দেব মিত্তি, সত্য আর রথিন। রথিন আজকে আর কাছে আসার সাহস পেল না। সে দূরে দাঁড়িয়ে রীতিমতো কাঁপতে লাগলো। তবে আজকে ছুটে এলো জয়দেব মিত্তি। নিজের ছেলেকে হারানোর ভয় আর এই নির্মম নির্যাতন দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি সে। ছুটে গিয়ে গলা চেপে ধরে পিশাচের। কিন্তু আজকেও পিশাচ ওই রথিনের মতো জয়দেব মিত্তিরেরও গলা এক হাত দিয়ে সজোরে চেপে ধরে। শ্বাসরোধ হওয়ায় কাশতে থাকে জয়দেব মিত্তির। একসময় হাত পা ছুটতে থাকে সজোরে। অনিল আর এক মুহূর্তও দেরি করল না, এক ছুটে চলে গেল সেই কবরের কাছে। আলো ফেলে দেখলো কবরটা খোঁড়া রয়েছে। কাছে যেতেই বিকট পচা গন্ধে পেটের ভেতরটা গুলিয়ে ওঠে অনিলের। আমাকে সহ্য করতে হবে, ওই পিশাচের রক্ত আনতে হবে, যে করেই হোক না কেন আনতেই হবে। অনিল আরো সামনে এগিয়ে গেল। সামনে এখন সেই কবরের গর্ত। অনিল প্রস্তুত হলো। শেষবারের মতো একটা বড় নিঃশ্বাস নিয়ে মাটিতে বসে পড়ল, আর ঝুঁকে বসে এই গর্তে হাত প্রবেশ করিয়ে দিল।
আর এক খাবলা আধা শুকনা রক্ত মাংস হাতে উঠে এলো। নোংরা অবস্থা আর বিকট গন্ধে সমস্ত শরীর গুলিয়ে ওঠে অনিলের। তবুও সে ধরে রাখে। এতক্ষণ সে শ্বাস বন্ধ করে রেখেছে। শ্বাসরোধ হওয়ায় তার দুই চোখ বড় হয়ে যায়। চোখের কিনার থেকে টপ টপ করে জল ঝরতে থাকে। আর না, আর এক মুহূর্ত দেরি না করে অনিল সেই রক্তমাংস মিশ্রিত তরল নিয়ে এক ছুটে চলে এলো বাড়ির সামনে, যেখানে সেই পিশাচটা বাবলুকে নিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব মিত্তিরকে তখনও এক হাত দিয়ে গলা চেপে ধরে আছে ওই পিশাচ। হাত পা ছুটতে ছুটতে সে এখন প্রায় শান্ত হয়ে এসেছে। আমার কাছে বাধা দিতে আসবি? ওই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে আসবি? ওই কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না। সবার পরিণতি একেবারে এরকম হবে। একে তো এই বিভৎসতা, তার উপরে আবার এই অমানসিক চিৎকার, সব মিলিয়ে আতঙ্কে আর উৎকণ্ঠায় প্রাণ উষ্ঠাগত হয়ে যায় ওখানে উপস্থিত সবার। কিন্তু অনিল ততক্ষণে আগুন জ্বালিয়ে ফেলেছে। সেই আগুনে এক এক ফোঁটা করে সে রক্ত মাংস মিশ্রিত তরল ফেলতে থাকে। আর নিমিষে পিশাচের সে অট্টহাসি পরিবর্তন হয়ে রূপ নেয় একটা বিকট করুণ আর্তনাদে, যাকে বলে বুক ফাটা চিৎকার। আমাকে ছেড়ে দে, আমার রক্ত ভস্য করবি না, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোর সময় এসে গেছে শয়তান, এখন তোর খেলা শেষ। চিৎকার করতে করতে একসময় জয়দেব মিত্তির পিশাচের হাত থেকে ছাড়িয়ে যায় আর মাটিতে পড়ে কাশতে কাশতে হাত পা ছুটতে থাকে। অনিল কিন্তু তখনও ফোঁটায় ফোঁটায় রক্ত ওই আগুনের ভিতরে আহুতি দিয়ে চলছে। আর এতেই কয়েক মুহূর্তের ভিতরে বাবলুর ঘাড় থেকে ওই পিশাচ কামড় সরিয়ে নেয়, আর বাবলুর নিথর দেহটা ধপ করে মাটিতে পড়ে যায়। অনিল রক্তের আহুতি দিয়ে চলছে, সাথে আবার এখন কি যেন একটা মন্ত্র আওড়াচ্ছে। সে জানে একবার যদি ওই আহুতি দেয়া বন্ধ হয়, তাহলে সাথে সাথে ওই পিশাচ তার প্রাণ নিয়ে নেবে। তুই আমার দিদি না, তুই আমাদের বাবলুর মা হতে পারিস না। বল তুই কে, কোন নরকের শয়তান তুই, বল। আমি বাবলুর মা না, ও আমার ছেলে না, কিন্তু কিন্তু আমার ছিল, আমারও এমনি একটা ছেলে ছিল, যাকে আমার চোখের সামনেই ওরা পুড়িয়ে মেরেছে। আমি নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখেছি। তারপর তারপর ওরা আমাকে জ্যান্ত পুঁতে দিল, জ্যান্ত পুঁতে দিল মাটিতে। আমার কোনো দোষ ছিল না, একটা নির্দোষ কাজের লোককে ওরা মিথ্যা চুরির অপরাধ দিয়ে শাস্তি দিয়েছিল। আর তারপর আমি হয়ে উঠি পিশাচ। প্রতিশোধ নিতে বেরিয়ে আসি কবর থেকে। সব ছেলেদের মাঝে আমি আমার সন্তানকে খুঁজে পাই। তুই এতই যদি ভালোবাসিস, তাহলে তাদের রক্ত চুষে খাস কেন? কেন শাস্তি দিস এমন করে? আমি যে পিশাচ, রক্তেই আমার শক্তি, আর সন্তানের রক্ত নিজের দেহে নিয়ে আমি আনন্দ পাই। ওর মায়ের দেহে আমি ঢুকে সমস্ত রক্ত শুষে নেই, আর ওর মায়ের রূপের মতো হয়ে যাই আমি। তারপর তারপর দেখা দিই তোকে আর ওই বাবলুকে। মানছি, তোর সাথে যা হয়েছে সবই খুব অন্যায় হয়েছে, কিন্তু তুই যা করছিস তা আরও বেশি অন্যায়, আরও বেশি কষ্টকর। যে সন্তানকে তুলে নিয়ে রক্ত শুষে নিচ্ছিস, তার মায়ের বুকটাও যে খালি হয়ে যাচ্ছে, সেও তো তোর মতোই পুত্র হারানোর শোক পাচ্ছে। এই কি তাহলে তোর ভালোবাসা? পিশাচটা এবার কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়, কোনো কথা বলে না। একটু পরে হঠাৎ ঢুকরে কেঁদে ওঠে। অনিল আর দেরি না করে হাতে থাকা সবটুকু রক্তমাংস মিশ্রিত তরল আগুনে ঢেলে দেয়, আর সাথে সাথে চোখের সামনে জ্বলে পড়ে ছাই হয়ে যায় পিশাচটা। একটা বিষাক্ত ভালোবাসার সমাপ্তি ঘটে। বাবলুর সুস্থ হতে প্রায় 15 দিন সময় লেগে যায়। একদিন বিকেলে সবাই বনের ভিতরে হাঁটতে বের হয়েছে। আসার পথে সবার চোখ গেল পুকুর পাড়ে ওই কবরটার দিকে। এক পলক দেখে
সবাই দৃষ্টি ফিরিয়ে নিলেও বাবলু তাকিয়ে রইল, তাকিয়েই রইল।